আজকে আমরা জিওমরফোলজির অসম্ভব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নদী, নদীর সম্পর্কিত যাবতীয় তথ্য আলোচনা করব এবং বিভিন্ন ভূমিরূপ ইত্যাদি বিষয়। কারণ নদী একটা বেশ বড় অধ্যায়। আমরা শুধুমাত্র ক্ষয়, বহন, সঞ্চয় কাজ ইত্যাদি এইটুকু অংশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি না। আরও বহুবিধ বিষয় রয়েছে, অনেক টার্মিনোলজি রয়েছে যেগুলো নদীর সাথে সম্পর্কিত। তো সেই সমস্ত টার্মগুলো আমরা এখানে আলোচনা করব প্রাথমিকভাবে। তারপরে আরও বিভিন্ন রকমের যে বিষয় নদী সংক্রান্ত রয়েছে, যে জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেই সমস্তগুলো কিন্তু আলোচনা করব। তো প্রথমত নদী কাকে বলা হয়, ডেফিনিশন ইত্যাদি বিষয়গুলো আমরা দেখব। মরিসভা বলছেন, A stream may be defined as a channelized flow of water. একটা প্রবাহিত জলধারা, একটা খাত থাকবে, একটা চ্যানেল থাকবে এবং জলটা প্রবাহিত হবে। স্মিথ বলছেন, a large stream of fresh water flowing downhill within a channel to enter another river or a lake or sea. তো এখানে আরেকটা বিষয় উঠে আসছে যে নদী যেটা প্রবাহিত হচ্ছে ঢাল বরাবর এবং সেটা কিনা অন্য একটা নদীতে গিয়ে মিশছে, অথবা কোনো হ্রদে গিয়ে মিশছে, অথবা কোনো সমুদ্রে গিয়ে মিশছে। তো বেসিক বিষয় এগুলো। এবার আমরা টার্মিনোলজিতে চলে আসব। তো খাতের মধ্য দিয়ে প্রবাহিত জলধারা, উপনদী আমরা জানি যে নদী একটা অন্য নদীতে গিয়ে মিশছে, প্রবাহিত নদী মূল নদীতে গিয়ে মিশলে তাকে উপনদী বলে। শাখা নদী একটা নদী থেকে তার যে শাখা প্রশাখাগুলো নির্গত হয় সেগুলোকে আমরা শাখা নদী বলি। ইনল্যান্ড রিভার অন্তর্বাহিনী নদী, কোনো হ্রদ জলাভূমিতে পতিত হয়, দেশের মধ্যেই কোনো আন্তর্জাতিক সমুদ্র সীমানাতে গিয়ে পৌঁছায় না, তাকে অন্তর্বাহিনী নদী বলে। বহির্বাহিনী যখন কোনো মহাসাগর, উপসাগর ইত্যাদিতে পতিত হয় তখন। মূল নদী প্রিন্সিপাল স্ট্রিম, ভূপৃষ্ঠের প্রধান ঢাল অনুসারে প্রবাহিত সমুদ্র হ্রদ জলভূমিতে পতিত হয়, তাকে মূল নদী বলে। একেবারে বেসিক বিষয়গুলো। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে, অ্যারোয়ু। অ্যারোয়ু কি? উত্তর এবং দক্ষিণ আমেরিকাতে ক্ষণস্থায়ী বেগবতী জলধারা, তাকে বলা হয় অ্যারোয়া। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা ক্ষণস্থায়ী, এটা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয় এবং জলের বেগ যথেষ্ট থাকে, এবং এটা কিনা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা উভয় জায়গাতেই অ্যারোয়ো বলা হয় এটাকে। অন্তঃসলিলা নদী যখন ভূপৃষ্ঠের কিছু নিচে দিয়ে প্রবাহিত হয়ে নদী অন্তঃসলিলা অর্থাৎ ভূপৃষ্ঠের সেটা কিন্তু নিচে দিয়ে প্রবাহিত হয়ে থাকে। আমরা মূলত ভাবুর এলাকাতে অর্থাৎ ফুটহিলস, পাহাড় পর্বতের পাদদেশে যেখানে নুড়ি কাঁকরপূর্ণ অঞ্চল, সেখানে এই জিনিসটা আমরা দেখতে পাই যে নদী কিন্তু একটু নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপর স্যার কার্স্ট ভূমির যুক্ত যে অঞ্চল, কার্স্ট অঞ্চলেও হ্যাঁ, তো এরকম দেখা সেখানেও যায়। টার্ম আছে, আমি আসছি, এখানে আসবো পরপর। খুব গুরুত্বপূর্ণ কিছু টার্ম আছে, ঠিক আছে। রিজার্নেস রিভার, কার্স্ট অঞ্চলে যখন অন্তঃসলিলা নদী চুনাপাথরযুক্ত অঞ্চল অতিক্রম করার পরই পুনরায় ভূপৃষ্ঠে নেমে আসছে, পুনরায় তাকে আমরা দেখতে পাচ্ছি, তাকে বলা হচ্ছে রিসার্জেন্স রিভার। রিসার্জেন্স, এখানে দেখুন এই চুনাপাথরের একটা গুহা দিয়ে, ঠিক এটা কিন্তু চুনাপাথর এলাকাটা অতিক্রম করার পরে নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল, তারপরে এটা কিন্তু আবার পুনরায় আবির্ভূত হয়েছে, আমরা এটাকে ভূপৃষ্ঠের ওপরে দেখতে পাচ্ছি। তো এটাকে বলা হচ্ছে রিসার্জেন্স রিভার, ঠিক আছে। চুনাপাথর অঞ্চলে আমরা অন্তঃসলিলা নদী দেখতে পাই, কিন্তু যখন সেটা পুনরায় ভূপৃষ্ঠে বেরিয়ে আসছে তাকে আমরা বলছি রিসার্জেন্স রিভার। আচ্ছা, ওয়াদিটা আমরা জানি যে মরুপ্রায় অঞ্চলে স্বল্পকালীন কিন্তু বেগবতী জলধারা, তাকে বলা হচ্ছে ওয়াদি। দেখতে পাচ্ছি এখানে আমরা মরু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত। যুগ্ম নদী কখন বলা হয়?
যখন দুটো নদী পাশাপাশি প্রবাহিত হয় অনেকটা পথ সমান্তরালে সমান্তরালে তখন তাকে বলা হচ্ছে যুগ্ম নদী। অন্তর্বাহিনী এবং অন্তঃসলিলা নদী, এখানে এক্সাম্পল রয়েছে সরস্বতী, দৃষ্টতী, এই দুটো কিন্তু ভারতে। কনফ্লুয়েন্স, রিভার কনফ্লুয়েন্স বা নদী সঙ্গম, দুই বা তার বেশি নদী যেখানে এসে মিলিত হচ্ছে তাকে আমরা সঙ্গম বলি। পৃথিবীর দীর্ঘতম নদী আমরা জানি নীলনদ, ৬,৬৭০ কিলোমিটার দীর্ঘ। এখন রিভারের যে ইভলিউশনারি স্টেজ থাকে, উৎস থেকে মোহনা পর্যন্ত 3টে পর্যায়ে রয়েছে আমরা জানি, যৌবন, পরিণত, বার্ধক্য। তো আমরা নদীর বিবর্তনকেও এটা এভাবে ভাগ করতে পারি। একটা অঞ্চলের ভূমিরূপ বিবর্তিত হওয়ার সাথে সাথে নদী যে ভূমিরূপ তৈরি করে আশপাশের এলাকা, প্রাথমিক অবস্থায় তরুণ, পরে পরিণত এবং শেষে বার্ধক্য পর্যায়ে পৌঁছায়। এবং আমরা একটা নদী, একটা আদর্শ নদীকে যদি বিশ্লেষণ করি তাহলে তার 3টে গতিতে কিন্তু আমরা এই 3 ধরনের ভূমিরূপ দেখতে পাব। পৃথিবীর বৃহত্তম নদী আমাজন, 70 লক্ষ কিউসেক জল এখান দিয়ে প্রবাহিত হয়। ক্ষুদ্রতম নদী হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রো এবং ডি, রো নদী এবং ডি নদী, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেক পরীক্ষাতে এটা দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে সব থেকে ছোট নদী। ক্যাচমেন্ট বেসিন, ক্যাচমেন্ট এরিয়া কাকে বলে? নদীর উৎস বা উচ্চভূমি অঞ্চলের অববাহিকাতে সমস্ত মিলিয়ে ছোট বড় জলধারা একত্রিত হয়ে সেটা নিয়ে একটা নির্দিষ্ট খাতের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হচ্ছে আমরা ধারণ অববাহিকা। আরও স্পষ্ট এবং সহজ করে বলতে গেলে, যেই সমস্ত এলাকার জল, বৃষ্টির জল রান অফ হওয়ার পর, সারফেস রান অফ হওয়ার পর যে সমস্ত এলাকার জল সেই নদীতে গিয়ে পৌঁছায়, সেই পুরো এলাকাটাকে বলা হয় সেই নদীর ক্যাচমেন্ট এরিয়া। এবার আশপাশের জলটা সেখানে গিয়ে পৌঁছাচ্ছে মানে কি? মানে হচ্ছে সেই তার উপনদী, শাখা নদী, সে সমস্তটাই তার মধ্যে চলে আসছে। একটা পুরো রিভার সিস্টেম, পুরো একটা নদী, তার উপনদী, তার শাখা নদী, তাদের যে মূল এলাকা, সবটা নিয়ে হচ্ছে ক্যাচমেন্ট বেসিন, ধারণ অববাহিকা। এখানে আমরা ছবিটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। ওয়াটার শেড রয়েছে, অর্থাৎ অন্য নদীর যে আরও সমস্ত তার যে এলাকা সেটা দিয়ে একটা উঁচু জায়গা দিয়ে সেটা ডিভিশন রয়েছে, ওয়াটার শেড, জল বিভাজিকা দিয়ে অন্য নদীর ক্যাচমেন্ট এরিয়া দিয়ে বিচ্ছিন্ন। তাহলে বাকি যে অংশটুকু যেখান থেকে জলটা এসে নদীতে পৌঁছাচ্ছে তাকে আমরা সেই পুরো এলাকাটাকে বলছি ক্যাচমেন্ট বেসিন বা ক্যাচমেন্ট এরিয়া। রিভার সিস্টেম, পুরো নদীটা, নদীর উপনদী, শাখা নদী সবগুলো নিয়ে আমরা নদী বিন্যাস, রিভার সিস্টেম বলছি। অর্থাৎ আমরা যদি গঙ্গাকে ধরি, গঙ্গার যত উপনদী, শাখা নদী রয়েছে সবাইকে নিয়ে, সবাইকে মিলিয়ে আমরা সবটাকে নিয়ে বলবো একটা রিভার সিস্টেম। নেক্সট, রিভার বেসিন, নদী অববাহিকা। প্রধান নদীর পার্শ্ববর্তী যে অঞ্চল থেকে উপনদীগুলো এসে মিলিত হচ্ছে মূল নদীতে, শাখা নদী, মূল নদী যেখানে সমুদ্র হ্রদে পতিত হচ্ছে, সবটা, সমস্ত এলাকাটাকে একটা কাল্পনিক রেখা দিয়ে যদি আমরা যুক্ত করি তাকে আমরা বলছি রিভার বেসিন বা নদী অববাহিকা। অর্থাৎ নদী, তার উপনদী, শাখা নদী বিধৌত সমস্ত অঞ্চলটাকে আমরা নাম দিচ্ছি রিভার বেসিন। এবং স্বাভাবিকভাবে এই রিভার বেসিন কোথায় সব থেকে বেশি হবে? আমাজন, আমাজন নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, এবং ভারতের ক্ষেত্রে অবশ্যই গঙ্গা, দ্বিতীয় হচ্ছে গোদাবরী। ওয়াটার শেড, জল বিভাজিকা। একটা নদী অববাহিকা অন্য একটা নদী অববাহিকা থেকে উচ্চভূমি দিয়ে বিচ্ছিন্ন, যে উঁচু জায়গাটা দিয়ে বিচ্ছিন্ন তাকে আমরা বলছি
জল বিভাজিকা বা ওয়াটার শেড। এখানে এই যে ডটেড লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে এইখান থেকে পুরো এই এলাকাটা, এটা হচ্ছে একটা ওয়াটার শেড। এই ডিভিশন, যে জায়গাটা অন্য জায়গা থেকে অন্য নদীর অববাহিকাটাকে বিচ্ছিন্ন করছে, যে জায়গাটা দিয়ে, তাকে আমরা বলছি ওয়াটার শেড। আচ্ছা, নদী সংক্রান্ত আরও যেসব তথ্যগুলো আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এখানে এক্সাম্পলগুলোর উপর জোর দেবো। আমরা এগুলো অলরেডি আলোচনা করেছি, জানি। উপনদী, গঙ্গার ক্ষেত্রে যমুনা, ওবের ক্ষেত্রে ইত্রিস, মিসিসিপির মিসৌরি, মারের ক্ষেত্রে ডার্লিং, সিন্ধুর ক্ষেত্রে শতদ্রু, এগুলোকে আমরা উপনদী বলছি। দেখুন, আমাদের ক্ষেত্রে, আমাদের এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফির যে এক্সাম্পলগুলো, সেগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। আমি প্রথম থেকেই বলে আসছি, এক্সাম্পলগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবে, একটু মনে রাখবেন এগুলো। শাখা নদী, গঙ্গার ক্ষেত্রে ভাগীরথী, নীলের রঞ্জ এবং ডামিয়েট। অন্তর্বাহিনীর এক্সাম্পলগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। ভারতের ক্ষেত্রে আমরা জানি লুনি, ইরাকের ক্ষেত্রে টাইগ্রিস এবং ইউফ্রেটিস, ইউরোপের ভলগা এবং আমুদরিয়া, সিরদরিয়া। বহির্বাহিনী নদীগুলো, যেগুলো সমস্ত সাগর উপসাগর গিয়ে পড়েছে, সেগুলো সবই বহির্বাহিনী নদীর মধ্যে আসবে। আচ্ছা, যুগ্ম নদী। যুগ্ম নদীর ডেফিনেশন একটু আগেই বলেছি, যে নদীটা, যে দুটো নদী পাশাপাশি দীর্ঘ পথ পাশাপাশি সমান্তরালভাবে প্রবাহিত হয়, তাকে আমরা যুগ্ম নদী বলতে পারি। আমুদরিয়া, সিরদরিয়া, টাইগ্রিস, ইউফ্রেটিস। এখানে ব্রহ্মপুত্র হবে না, এটা যমুনা হবে। ঠিক আছে। 10টা প্রধান নদী। এবার এই যে জায়গাটা, এটা খুব ইম্পর্ট্যান্ট। ধরুন, গঙ্গার ক্ষেত্রেও যদি দেয়া হয় যে আমাদের কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট রিভারগুলো কোন দেশের উপর দিয়ে প্রবাহিত, সেটা কিন্তু জিজ্ঞাসা করেন, বা কটা দেশের উপর দিয়ে প্রবাহিত। নীলের ক্ষেত্রে কেনিয়া, উগান্ডা, বুরুন্ডি, ইথিওপিয়া, সুদান, মিশর, এইগুলো দিয়ে কিন্তু প্রবাহিত। আমাজনের ক্ষেত্রে পেরু, ব্রাজিল, ইয়াংসি চীনে রয়েছে, মিসিসিপি, মিসৌরি, মার্কিন যুক্তরাষ্ট্র, এইগুলো আমুর, রাশিয়া, লেনা, ম্যাকেঞ্জি পিচ, কানাডা, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোথায় কোথায় আছে এগুলো অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, এইবার মোস্ট ইম্পর্ট্যান্ট, নদীর যে জেনেটিক ক্লাসিফিকেশান আছে, সেইটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমরা এই ছবিটা দেখব খুব ভালো করে। আমরা ছবিটা খুব ভালো করে মনে রাখতে পারলেই কিন্তু এখানে যতগুলো ডেফিনেশন হয়, যত রকমের নদীর যে জেনেটিক ক্লাসিফিকেশান হয়, সেইগুলো খুব ভালো করে আমরা কিন্তু মনে রাখতে পারবো। তাহলে প্রথম আমরা যেটা পড়ব, নদীর যে জেনেটিক ক্লাসিফিকেশান যেটাকে বলা হয়, এটা কিন্তু জিওলজিক্যাল স্ট্রাকচার, রিভার বেডের যে জিওলজিক্যাল স্ট্রাকচার, ফ্লো প্যাটার্ন কোন দিকে প্রবাহিত হচ্ছে, অরিজিন কোন দিকে, ডিফারেন্ট অরিজিন অনুসারে নদীর যে বিভিন্ন দিক থেকে, সেইগুলোর ওপর ডিপেন্ড করে। এবং এই যে ক্লাসিফিকেশানটা আমরা মোট 8টা ভাগে ভাগ করতে পারি। কী কী আছে? কনসিকুয়েন্ট রিভার, অনুগামী নদী; সাবসিকুয়েন্ট রিভার, পরবর্তী নদী; অবসিকুয়েন্ট রিভার, বিপরা নদী; রিসিকুয়েন্ট, পুনর্ভবা; সাবকনসিকুয়েন্ট, উপ অনুগামী; অসঙ্গত নদী, ইনসিকুয়েন্ট, অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী; আধ্যারোপিত বা সুপার ইম্পোজড। এখানে আমরা ছবিগুলো ভালো করে দেখব। দেখুন, এখানে রেড কালারের যেটা সবথেকে বড় প্রবাহ আমরা দেখতে পাচ্ছি একেবারে মাঝ বরাবর, যেটাকে বলা হচ্ছে কনসিকুয়েন্ট রিভার। এর কি বৈশিষ্ট্য? অনুগামী নদী, এটা ভূপৃষ্ঠের প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয়।
অর্থাৎ মূল যে ঢাল সেই অনুযায়ী প্রবাহিত হয় নদী, তাকে আমরা বলছি কনসিকুয়েন্ট রিভার বা অনুগামী নদী। ইনিশিয়াল স্লোপ, প্রাথমিক ঢাল, প্রথম পর্যায়ে ক্ষয়চক্রের প্রথম পর্যায়ে যে ঢালটা ছিল সেই অনুসারে প্রবাহিত নদী। ইনিশিয়াল স্লোপ, নতুন ল্যান্ড সারফেস, যখন একটা ভূমি তৈরি হচ্ছে প্রথম দিকে, তখন আমরা এটাকে বলছি অনুগামী নদী বা কনসিকুয়েন্ট রিভার। এরপরে পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট রিভার। এটা প্রাথমিক নদী বা অনুগামী নদী বা কনসিকুয়েন্ট রিভারের পরবর্তী পর্যায়ে তৈরি হয়, তাই জন্য এটাকে বলা হয় সাবসিকুয়েন্ট রিভার। এইটা কি করে, এই নদীটা কঠিন শিলাস্তরটার উপর দিয়ে না গিয়ে কোমল শিলাস্তর দিয়ে যায়, এবং এটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা আয়ামের উপর দিয়ে যায়। এখানে ছবিটা খুব ভালো করে দেখুন, আয়াম, শিলাস্তরে আয়াম এইটা, তো এটা কিন্তু আয়াম বরাবর প্রবাহিত হয়েছে। সাবসিকুয়েন্ট রিভারের মূল বৈশিষ্ট্যই হচ্ছে এটা কিন্তু শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয়, ঠিক আছে, এটা মূল বৈশিষ্ট্য। তো এইখানে যে উপত্যকাটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে স্ট্রাইক ভ্যালি বা আয়াম উপত্যকা। স্ট্রাইক ভ্যালি বা আয়াম উপত্যকা হলো। এবার খুব ভালো একটা উদাহরণ, গঙ্গার উপনদী সোং, SONG, সোং, এবং যমুনার ক্ষেত্রে অসন, ASAN, অসন, এই দুটো আমরা খুব ভালো এক্সাম্পল বলতে পারি সাবসিকুয়েন্ট রিভারের। দুন উপত্যকাতে রয়েছে গঙ্গার ক্ষেত্রে। এক্সাম্পলটা মনে রাখবেন, সাবসিকুয়েন্ট রিভার আমার যেহেতু ইন্ডিয়ার ক্ষেত্রে এক্সাম্পলটা, ঠিক আছে, সাবসিকুয়েন্ট আমরা যদি এটা ড্র করে নিতে পারি আমাদের মনে থাকবে, খুব ভালো। যাই হোক, স্ট্রাইক বরাবর প্রবাহিত হচ্ছে বলে এটাকে স্ট্রাইক ভ্যালি বলা হচ্ছে, এবং দুন উপত্যকায় গঙ্গার উপনদী সং আর যমুনার ক্ষেত্রে অসন হচ্ছে এরকম একটা সাবসিকুয়েন্ট রিভারের এক্সাম্পল। অবসিকুয়েন্ট রিভার, অবসিকুয়েন্ট রিভার বা বিপরা নদী, যেসব নদী অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত তাকে আমরা বলি অবসিকুয়েন্ট রিভার, অর্থাৎ মূল ঢালের বিপরীত দিকে প্রবাহিত নদী। এখন প্রশ্ন হতে পারে যে এটা কিভাবে হয়। একটা নদী আমরা দেখতে পাচ্ছি মূল ঢাল যেদিকে সেই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে স্বাভাবিক যে অন্য নদী সেটাও সেই দিকেই প্রবাহিত হবে, কারণ ঢালটা সেই দিকেই। কিন্তু অবসিকুয়েন্ট রিভারটা অনেক পরে তৈরি হয়, এবং এখানে নানা রকম ক্ষয়কার্য হয় এদিক ওদিক। সেই কারণে দেখা যাবে কি কোথাও কোথাও গৌণ ঢালের সৃষ্টি হয়, এবং এই অবসিকুয়েন্ট রিভারটা আমরা দেখব তখন তৈরি হয় উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে গিয়ে এদিকে যাচ্ছে, অর্থাৎ এই কনসিকুয়েন্ট এদিকে আসছে, অবসিকুয়েন্ট তার উল্টো দিকে বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। আর কি, পুনর্ভবা নদী, রিসিকুয়েন্ট রিভার। রিসিকুয়েন্ট, ওপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো রিসিকুয়েন্ট। যেসব নদী
ভূমিভাগ গঠনের দ্বিতীয় পর্যায়ে তৈরি হয় এবং অনুগামী নদীর দিকেই বয়ে যায়, তাকে পুনর্ভবা নদী বলে। আমরা দেখতে পাচ্ছি অনুগামী নদীর দিকেই চলে যাচ্ছে, কনসিকুয়েন্ট রিভারের মতোই রিসিকুয়েন্ট রিভার, কিন্তু এটা ভূমিভাগ গঠনের দ্বিতীয় পর্যায়ে তৈরি হচ্ছে। সেকেন্ড সাইকেল অফ ইরোশন, দ্বিতীয় ক্ষয়চক্র, তখন এইটা তৈরি হচ্ছে। তাহলে হলো এটা। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। দ্বিতীয় ক্ষয়চক্র এটা তৈরি হচ্ছে, আর যদি এখানে কঠিন শিলাস্তর থাকে তখন কি করে, নদী কিন্তু সেই শিলাটা ক্ষয় করতে পারে না। তখন কি করে, নদী অন্য নদীর উপত্যকাতে চলে আসে, বা রিভার ক্যাপচার আমরা দেখতে পাই, নদী অধিগ্রহণ আমরা দেখতে পাই। তাহলে রিভার ক্যাপচার জিনিসটা আমরা রিসিকুয়েন্ট রিভারের ক্ষেত্রে কিন্তু ভালো মতো বুঝতে পারি। এরপর সাব কনসিকুয়েন্ট রিভার, আমরা সাবসিকুয়েন্ট পড়লাম, পরবর্তী নদী আয়াম বরাবর প্রবাহিত হয়। আরেকটা টাইপ হচ্ছে সাব কনসিকুয়েন্ট রিভার, কনসিকুয়েন্টের উপ অনুগামী আমরা বাংলাতে বলতে পারি। যখন ছোট ছোট নদী ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয়ে সাবসিকুয়েন্ট রিভারের সাথে গিয়ে মেশে, তাকে বলা হয় উপ অনুগামী নদী। এটা কিন্তু প্রথম পর্যায়ে তৈরি হয় না, অর্থাৎ কনসিকুয়েন্টের সাথে এটা তৈরি হচ্ছে না, পরে তৈরি হচ্ছে, কিন্তু কনসিকুয়েন্টের দিকেই যাচ্ছে, রিসিকুয়েন্ট নয়। কিন্তু এটা রিসিকুয়েন্ট নয়, এটা হচ্ছে সাব কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্টের মতোই, কনসিকুয়েন্টের থেকে ছোট এবং একটু পরে পরে তৈরি হচ্ছে। এটা প্রথম পর্যায়ে উৎপত্তি হচ্ছে না, পরে তৈরি হচ্ছে, কিন্তু নদীর গতি যথেষ্ট বেশি থাকে, ছোট হয় দৈর্ঘ্য। নেক্সট, এখানে ছবিটা নেই, গুরুত্বপূর্ণ, ইনসিকুয়েন্ট রিভার, অসঙ্গত নদী। অসঙ্গত অর্থাৎ কোনো সঙ্গত কারণ নেই, সেই নদীটা তৈরি হয়েছে, নদীর যে প্রাথমিক ভূমিভাগের ঢাল, শিলার আকৃতি বিন্যাস, ভূতাত্ত্বিক গঠন, নদীর বয়স, এই সমস্ত কিছু কিন্তু এখানে মিলে নদীটা তৈরি হয়নি, অসঙ্গত। নদী কোথাও দেখা যাবে হেডওয়ার্ড ইরোশন করছে, মস্তকমুখী ক্ষয়কার্য চলছে, উল্টো দিকে ক্ষয়কার্য চলছে, বিভিন্নভাবে কোথাও বেঁকে প্রবাহিত হচ্ছে মূল নদীর সাথে। তো এই ধরনের নদীকে কোনো সঙ্গত কারণে এটা তৈরি হয়নি, তখন এটাকে আমরা ইনসিকুয়েন্ট রিভার বলছি, অর্থাৎ অসঙ্গত নদী, ইনসিকুয়েন্ট রিভার। নেক্সট, মোস্ট ইম্পর্ট্যান্ট, অ্যান্টিসিডেন্ট রিভার। অ্যান্টিসিডেন্টটা বলুন, এটা বলতে পারবেন, অ্যান্টিসিডেন্ট কাকে বলে? পূর্ববর্তী নদী। হ্যালো, বেশ, দেখুন, অ্যান্টিসিডেন্ট রিভার বাংলাতে হচ্ছে পূর্ববর্তী নদী, যেটা কিনা যথেষ্ট পুরাতন একটা নদী, সুপ্রাচীন একটা নদী, যে নদী কোনো অংশ নতুন ভূগঠনের ফলে উঁচু হয়ে যাচ্ছে, এবং নদী কিন্তু হারিয়ে যাচ্ছে না। নদীর কোনো একটা জায়গা যদি ভূমিরূপের উত্থান ঘটে, নদীর যে কোনো জায়গাতে, নদীটা কিন্তু হারিয়ে যাচ্ছে না। নদী সেই ভূমিরূপের উত্থানের সাথে নিজের নিম্নক্ষয় বজায় রেখে
আরও গভীরে কেটে বসে যাচ্ছে এবং নিজের অস্তিত্বটাকে বজায় রাখতে পারছে। অর্থাৎ নদীটা কার পূর্ববর্তী? ওই নতুন উচ্চ ভূমিরূপের পূর্ববর্তী নদী। সেই জন্যে এই নদীটাকে আমরা বলছি পূর্ববর্তী নদী, অ্যান্টিসিডেন্ট রিভার। হলো অ্যান্টিসিডেন্ট। এবার এখানে আরেকটা টার্ম আমাদের মনে রাখা দরকার, যে নদীটা এরকম ক্ষয়কার্য না করতে পারে তাহলে সে হারিয়ে যায়, সেই নদীটা তার অস্তিত্ব হারায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ডিফিটেড রিভার, পরাজিত নদী। আর মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পলগুলো, অ্যান্টিসিডেন্ট রিভারের এক্সাম্পল কোনগুলো? ভারতের ক্ষেত্রে সিন্ধু, শতদ্রু, তিস্তা। এগুলো এগুলো কিন্তু পূর্ববর্তী নদী। হিমালয় পর্বতের উত্থানের আগে এরা কিন্তু তাদের অস্তিত্বটা বজায় রেখেছিল, মানে তার আগে থেকেই ছিল এবং উত্থানের সাথে সাথে তারা তাদের অস্তিত্বটা বজায় রাখতে পেরেছে। নেক্সট, সুপার ইম্পোজড বা এপিজেনেটিক, বাংলাতে আমরা বলবো আধ্যারোপিত নদী। আধ্যারোপিত নদী, সুপার ইম্পোজড এপিজেনেটিক রিভার। কখনো কখনো হয় কি, ভূপৃষ্ঠের কোনো স্থান, সেখানে প্রাচীন শিলাস্তরের উপরে নতুন পাললিক শিলা সঞ্চিত হয়ে যায়, ভূমিরূপের পরিবর্তন হয়। নিচে প্রাচীন শিলা রয়েছে, তার উপরে পলি পড়ে নতুন ভূমিরূপ তৈরি হয়ে গেছে। এখন একটা নদী সেখানে তৈরি হলো বা একাধিক নদী সেখানে তৈরি হলো, তারপর নদী ধীরে ধীরে তার ক্ষয়কাজ করতে থাকে এবং ক্ষয় করতে করতে সেই নতুন শিলাস্তর বা পাললিক স্তরটা ক্ষয় করে পুরাতন শিলাস্তর পর্যন্ত পৌঁছে যায়। তার ক্ষয়কাজটা পুরাতন শিলাস্তরের উপর পর্যন্ত পৌঁছে যায় এবং পুরাতন শিলাস্তরের উপরে সেই নদীটা প্রতিষ্ঠিত হয়ে যায়। এই ধরনের নদীকে আমরা বলছি সুপার ইম্পোজড বা আধ্যারোপিত নদী। খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল রয়েছে, মুরি থেকে চান্ডিল, রাঁচির কাছে এই এলাকাটা, এইখানের উপর দিয়ে সুবর্ণরেখার এই অংশটা আধ্যারোপিত নদীর খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আমরা বলতে পারি। তাহলে এগুলো নদীর জেনেটিক ক্লাসিফিকেশন, 8টা টাইপ রয়েছে এবং এই জায়গা থেকে কিন্তু আমরা প্রশ্ন আশা করতে পারি। বিভিন্ন গিরিখাত রয়েছে, পৃথিবীর নানান জায়গাতে নানা গিরিখাত রয়েছে। পৃথিবীর দীর্ঘতম যে গিরিখাত আমরা জানি, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। (349 কিলোমিটার দৈর্ঘ্য, প্রস্থ 6 থেকে 20 কিলোমিটার, যথেষ্ট প্রশস্ত নদী। গভীরতা 1.61 কিলোমিটার। এই তথ্যগুলো একটু মনে রাখবেন। আর গভীরতম গিরিখাত এল ক্যানন দা কালকা, 3223 মিটার গভীরতা রয়েছে। পেরুতে কলকা নদী, তার গিরিখাতটা হচ্ছে সব থেকে গভীরতম। এটা হচ্ছে এতটা গভীরতাযুক্ত স্থান দিয়ে সেটা প্রবাহিত হয়েছে। আর যদি বলা হয় যে একটা গিরিখাত যেটা কিনা সবচেয়ে গভীর অংশ, একটা গিরিখাতের সবচেয়ে গভীর অংশ, তাহলে সেটা আমরা বলতে পারি নেপালের কালী নদী। তার একটা অংশের গভীরতা চলে যাচ্ছে 5485 মিটার।
কিন্তু সেটা একটা ছোট স্থানে সীমাবদ্ধ। তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। আমরা প্রশ্নটা কেমন সেটা ভালো করে দেখে নেব, পড়ে নেব, কারণ নেপালের কালী নদী আমরা জানি হিমালয় পর্বতের খুব গুরুত্বপূর্ণ একটা অংশে প্রবাহিত, ভারতের এবং নেপালের একটা বর্ডার তৈরি করেছে, পুরো পশ্চিম দিকের বর্ডারটা রয়েছে নেপালে। তো সেই কালী নদী 5,485 মিটার বসে গিয়েছে একটা জায়গাতে, গর্ত করে ফেলেছে। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবেন। বেলুচিস্তানে লবণ পর্বতে গিরিখাত ক্যানিয়ন দেখতে পাওয়া যায়। যাই হোক, শুকনো অঞ্চলের যে গিরিখাত, যেখানে বৃষ্টিপাত কম হয়, সেখানকার যে গিরিখাত তাকেই ক্যানিয়ন বলে আমরা জানি। বাকি অংশে নদীর অংশটাকে গিরিখাত বলা হয়। জলপ্রপাত, জলপ্রপাত কিছু টার্ম রয়েছে। জলপ্রপাত রেখা, অনেকগুলো ছোট ছোট জলপ্রপাত একটা সমান্তরাল রেখা বরাবর যদি থাকে তাকে জলপ্রপাত রেখা বলে। অনেকগুলো যদি ছোট ছোট জলপ্রপাত থাকে এবং পরপর যদি সমান্তরালভাবে জলপ্রপাত থাকে তখন তাকে জলপ্রপাত রেখাত বলে। অ্যাপেলিশিয়ান পর্বতে এরকম দেখা যায়। আচ্ছা, র্যাপিড, কাসকেড এবং ক্যাটারাক্ট জলপ্রপাতের তিনটে টাইপ। র্যাপিড একটু কম উচ্চতা Rapid. বিশিষ্ট উঁচু জলপ্রপাত, তাকে বলা হয় খরস্রোত বা র্যাপিড। কাসকেড জলপ্রপাত অনেকগুলো ধাপ তৈরি করে যখন নিচে প্রবাহিত হয় তাকে বলা হয় কাসকেড। টিয়ার্স অব দ্য গ্লিন এরকম একটা কাসকেড, নর্থ আয়ারল্যান্ডে এটা দেখতে পাওয়া যায়। টিয়ার্স অব দ্য গ্লিন অনেকগুলো ধাপ তৈরি করে নেমে আসছে, কাসকেড। ক্যাটারাক্ট যেসব জলপ্রপাত দিয়ে প্রচুর পরিমাণ জল প্রবাহিত হয়, এখানে অনেক ধাপ দেখতে পাওয়া যায় অনেকটা দূর পর্যন্ত, যেমন নীল নদী খার্তুম থেকে আসওয়ান পর্যন্ত স্থানে দেখতে পাওয়া যায়, তাকে ক্যাটারাক্ট বলা হয়। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত আমরা জানি অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল জলপ্রপাত কারাওকারুনি, ভেনেজুয়েলাতে রয়েছে। সল্টো অ্যাঞ্জেল 979 মিটার উচ্চতা। বৃহত্তম যদি বলা হয় জলপ্রপাত, তাহলে গড় যে জল প্রবাহ সেটা অনুযায়ী যদি বলা হয় তাহলে জাইরের বোয়ামো হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত। 6 লক্ষ কিউসেক জল এখান দিয়ে প্রবাহিত হয়। সুদৃশ্য জলপ্রপাত যেটা নায়াগ্রা আমরা জানি, কানাডার সীমান্তে সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত রয়েছে। কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমানা অঞ্চলে রয়েছে নায়াগ্রা জলপ্রপাত, সবচেয়ে সুন্দর জলপ্রপাত। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখানে দেখব, ডায়াগ্রামটাও ইম্পর্ট্যান্ট। রিভার ক্যাপচার বা নদী গ্রাস। নদী গ্রাস কি? যখন শক্তিশালী নদী কোনো দুর্বল নদীর পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার সময় সেই নদীর উপত্যকাকে গ্রাস করে নেয়, তাকে বলা হচ্ছে নদী গ্রাস। এখানে হেডওয়ার্ড ইরোশন দেখতে পাওয়া যায়। ভাগীরথী, তেস্তা এই নদীতে কিন্তু নদীগ্রাস থাকে। যেখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এখানে একটা নদী প্রবাহিত হয়েছে, এখানে আরেকটা নদী প্রবাহিত হয়েছে। এই নদী কিন্তু এই নদীর উপত্যকাতে চলে এসেছে, উপত্যকাটাকে গ্রাস করে নিয়েছে।
এটাকে আমরা বলছি নদীগ্রাস। নদীগ্রাসের বাঁক, যেখানে একটা বাঁক তৈরি হয়ে যায়, এখানে আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো, এই যে একটা বাঁক তৈরি হয়েছে এখানে, নদী গ্রাস করেছে, নদী একটা বাঁক তৈরি করেছে, তাকে বলা হচ্ছে নদীগ্রাসের বাঁক, এলবো অফ রিভার ক্যাপচার। মস্তক কর্তৃত অনুগামী নদী, এখন একটা নদী যদি আরেকটা নদীকে গ্রাস করে নেয় তাহলে দুর্বল নদীটা উপরের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাকে বলে মস্তক কর্তৃত অনুগামী নদী। কারণ তার এলাকাটা ক্যাপচার হয়ে যাচ্ছে, যেই জায়গাতে ক্যাপচার হচ্ছে তার উল্টো দিক দিয়ে অংশটা সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নেক্সট, মিসফিট রিভার। যখন নদীটা মস্তক কর্তৃত হলো, নদীর উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সেখানে কোনো যোগাযোগ আর থাকলো না, নদীর আয়তনটা ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, কিন্তু উপত্যকাটা অনেক বড় থাকে, অর্থাৎ নদীতে জল কম থাকে, খাত আছে বড় কিন্তু জল কম, তো তখন তাকে মিসফিট রিভার বা বেমানান নদী বলা হয়। ড্রাই ওয়ান ওয়াটার গ্যাপ, জল সিক্ত ফাঁক। তো বেমানান যে নদী, সেখানে জলের কোনো সোর্স নেই, জল আসছে না, সেখানে জলের অভাবে ছোট ছোট হতে থাকে, তো মস্তক বা উৎসের দিকে একটা ব্যবধান দেখা যায়, তো তাকে শুষ্ক বাঁক বলা হয়। সাধারণত জল থাকে না, তবে যদি জল থাকে সেখানে সেটাকে জলসিক্ত গ্যাপ সেটাকে বলা হয়। তো ওভারঅল এখানে আমরা নদী সংক্রান্ত যে টার্মগুলো সেইগুলো জানলাম। নেক্সট আমরা চলে আসব নদীর কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয়, এগুলো যদিও কম বেশি আপনাদের সবই জানা, আমরা এক্সাম্পলগুলো দেখব এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে টার্মগুলো রয়েছে সেগুলো, আর কিছু এক্সাম্পল। নদী উচ্চ পার্বত্য অঞ্চলে নিম্নক্ষয় করে এবং আই আকৃতির, কখনো ভি আকৃতির উপত্যকা তৈরি করে। আমরা এখানে আই আকৃতি উপত্যকার একটা খুব সুন্দর এক্সাম্পল দেখতে পাচ্ছি, খুব সুন্দর ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, বাস্তব চিত্র দেখতে পাচ্ছি। নদী এখানে কিন্তু আইয়ের মতো উপত্যকা তৈরি করে প্রবাহিত হয়েছে, এটাকে আই আকৃতির উপত্যকা বলা হয়। ক্যানিয়ন, আমরা একটু আগে এক্সাম্পল দেখছিলাম, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। ইন্টারলকিং স্পার, যেখানে ভি আকৃতির উপত্যকা থাকে, নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হয় এবং এক একটা যে স্পার নেমে আসে সেটা দূর থেকে দেখে মনে হয় শৃঙ্খলিত রয়েছে, একটার সাথে একটা এঁকে বেঁকে, এই যে শৃঙ্খলিত এইভাবে শেকলের মতো আঁকাবাঁকা, এইটাকে বলা হয় ইন্টারলকিং স্পার। ট্রাঙ্কেটেড স্পার, যদি নদীর বেগ বৃদ্ধি পায়, গতি যদি অনেক বেশি হয়, তখন নদী কিন্তু আর এখানে এঁকে বেঁকে প্রবাহিত হয় না, সোজা এটাকে কেটে, উপত্যকার এই স্পারগুলোকে কেটে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় ট্রাঙ্কেটেড স্পার বা কর্তিত শৈলশিরা। জলপ্রপাত, এখানে অ্যাঞ্জেল জলপ্রপাতের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেটা 900 মিটার উঁচু থেকে নিচে নেমেছে, সবচেয়ে উঁচু জলপ্রপাত। প্লাঞ্জ পুল, যেখানে জলপ্রপাতে জলটা পড়ছে সেই জায়গায় একটা খাত তৈরি হয়ে যায়, তাকে আমরা বলি প্লাঞ্জ পুল।
পটহোল নুড়ির যে ঘর্ষণ, ঘূর্ণি, সেই ঘূর্ণির প্রভাবে গোল গোল যে গর্ত তৈরি হয় তাকে বলা হয় পটহোল। সঞ্চয়জাত ভূমিরূপ কোনগুলো? পলল বেজনী। এখানে পলল বেজনী আমরা খুব সুন্দর এক্সাম্পল দেখতে পাচ্ছি। নদী যখন উঁচু অংশ থেকে নিচে আসে বা সমতল অংশে পড়ে পার্বত্য থেকে, তখন নদী তার বাহিত পদার্থগুলো এক জায়গায় সঞ্চিত করে দেয় এবং নদীর বিভিন্ন বিচ্ছিন্ন প্রবাহ পরিণত হয়, ব্রেডেড স্ট্রিমে পরিণত হয়। তো সেই যে এলাকা যেখানে এটা সঞ্চয় করলো তাকে বলা হচ্ছে পলল শঙ্কু বা পলল বেজনী। ফ্লাড প্লেইন, নদী সমভূমি প্রবাহে যখন বন্যা সৃষ্টি করে, সেই বন্যার জল আশপাশের এলাকাতে সঞ্চিত হয়ে যে অংশটা তৈরি করে তাকে বলা হয় প্লাবনভূমি, ফ্লাড প্লেন। এবং ঠিক নদীর দুপাড়ে পলি সঞ্চিত হতে হতে পাড় দুটো অনেক উঁচু হয়ে যায়, একে বলা হয় স্বাভাবিক বাঁধ। নদী বাঁক আমরা এখানে দেখতে পাচ্ছি, নদী এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। মিয়েন্ডার, নদী বাঁক সর্পিল আকারে প্রবাহিত হচ্ছে। তুরস্কের মিয়েন্ড্রেস নদী নাম থেকে নামটা এসেছে। বালুচর, নদী প্রবাহের অবক্ষেপ জমে সঞ্চিত হয়ে বালুচর তৈরি করে। রিভারাইন আইল্যান্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নদীর মাঝে দ্বীপ এবং সেখানে বসতি গড়ে উঠেছে। চর তৈরি করে নদী সঞ্চিত হয়ে। রিভারাইন আইল্যান্ড। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ সেটা হচ্ছে আমাজন নদীর এলহা দা ম্যারাজো। এলহা দা ম্যারাজো বিশাল বড় একটা দ্বীপ, নদীদ্বীপ তৈরি করেছে, নদীর মাঝে দ্বীপ তৈরি করেছে এলহা দা ম্যারাজো। ভারতের সবচেয়ে বড় যে নদী মধ্যবর্তী দ্বীপ সেটা হচ্ছে মাজুলি, ব্রহ্মপুত্রের মধ্যে তৈরি হয়েছে। এছাড়া অশ্বক্ষর আকৃতির হ্রদ, বদ্বীপ, বিভিন্ন টাইপের যে বদ্বীপ এবং এক্সাম্পল, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই এক্সাম্পলগুলো আমরা দেখব এরপরে। আরও অনেক ভূমিরূপ রয়েছে, নদী সংক্রান্ত বিভিন্ন যে পরিভাষাগুলো সেইগুলো দেখব, নদী বিন্যাসগুলো, আরও অনেক পোর্শন এখানে রয়েছে। আমরা এটা দুটো ক্লাসে কভার করব কারণ নদীটা অনেকটাই বড় একটা অধ্যায়। তো আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।